বেগম সুলতানা, হেতিজা সুলতান। এসো, বসো মাহিদেবরান। কাল রাতে যে ঝামেলা হয়েছিল জানো কিছু? জি শুনেছি। বেচারি গুলনিহাল চিকিৎসালয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। তোমার গুলশা ওখানে? রাতে সরগোল শুনে ওকে দেখতে পাঠিয়েছিলাম। কি হয়েছে? তাড়াহুড়ায় সিঁড়ি থেকে পড়ে গেছে। মাহিদেবরান, মিথ্যা কথা বলো না। এই ঘটনায় তোমার কোনো হাত নেই তো? বেগম সুলতানা, আমি এমন কিছু করার কথা ভাবতেও পারি না। কারো খুনি না আমি। হেতিজা সুলতান। আমি এরকম কিছু ভাবতে চাই না মাহিদেবরান। আমিও। কিন্তু মাহিদেবরান, তুমি যদি এ ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে একটুও লুকিও না। আমি আমার সন্তানের দোহাই দিয়ে বলছি, আপনারা বিশ্বাস করুন। তোমার কথাই যেন সত্যি হয়, কিন্তু যদি এতে তোমার হাত থাকে তাহলে দোয়া করো এই মেয়েটা যেন বেঁচে যায়। এই তো ঠিক আছে, তাড়াতাড়ি করো। ভালোভাবে পরিষ্কার করাচ্ছি, এখনই শেষ হয়ে যাবে। ঠিক আছে। গুলনিহাল কেমন আছে এখন? লাশ হয়ে পড়ে আছে বেচারি। আমার কারণে প্রাণ হারাতে বসেছে। আর হ্যাঁ, ওই গুলশাকে চিকিৎসালয়ে দেখলাম। ওর চেহারায় শুধু আঘাতের চিহ্ন। বলছে সিঁড়ি থেকে পড়ে গেছে। মিথ্যা কথা। তুমি গিয়ে আসল ঘটনা জেনে নাও। হঠাৎ ওর আহত হওয়ার ব্যাপারটা আমারও ভালো লাগছে না। মহামান্য সুলতান সুলেমান খান। হুররাম, সুলেমান আমাকে খুন করতে এসেছিল, তাও আবার আমারই কামরায়, আমার বিছানায়। আমি সব কথা শুনেছি। তুমি অস্থির হয়ে না হুররাম। ছবি কখন শেষ হবে? অল্প বাকি আছে। অনেক সময় নিয়েছ, শেষ করো। শিল্পীদের কাজের অসুবিধা হচ্ছে। আপনি ভাববেন না, খুব শীঘ্রই এই অসুবিধা দূর হবে। ভালো কথা, শেষ হলেই ভালো। কখন শেষ হবে? এই তো খুব শীঘ্রই। নাসু এফেন্দি, কিছু জানতে পেরেছেন? হুররাম সুলতান ভালো আছেন, খবর নিয়েছি, ওনার কিছুই হয়নি। বাচ্চাদের সামনে কোনো দুশ্চিন্তার কথা বলো না। আমি বুঝেই বলছি জাহাপনা। কাল রাতে আমরা দাদির কাছে গিয়েছিলাম, ওখানেই ঘুমিয়েছি। তাই নাকি? আমি দাদির সাথে ঘুমিয়েছিলাম, উনি গল্প শুনিয়েছিলেন। আজ রাতে তুমি বাবার সাথে ঘুমাবে, আর বাবা তোমাকে অনেক কাহিনী শোনাবে, ঠিক আছে? আমিও লিখতে চাই মুস্তাফা ভাইয়ার মতো। খুব ভালো বাবা। আচ্ছা, এখন যাও, এসমা অপেক্ষা করছে। হুররাম, তুমি ভয় পেও না। যে এই কাজ করেছে খুব শীঘ্রই তাকে ধরে এনে তোমার সামনে ওর শিরচ্ছেদ করব। আপনি আমার শক্তি, আপনি থাকলে আমি সব বিপদ থেকে মুক্ত থাকব। যদি কাল রাতে তোমার সাথে থেকে যেতাম আমি, তাহলে আর এসব হতো না।
আমার অনেক শত্রু জাহাপনা, ওরা আশেপাশেই আছে, হেরেমের ভেতরে। কে এই খুনি? শম্ভুরাগা, জি ইব্রাহিম পাশা, তুমি এখন যাও। বলুন মাননীয় পাশা। দরজা বন্ধ করো। পাশা, কারো উপর তোমার সন্দেহ নেই না? তুমি বলো আমাকে, এরকম ঘটনা ঘটলো কি করে? তোমাকে আমি জানি মেরে ফেলবো। বলো, কে সে? গুলশা, মাফ করে দাও। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে মারতে চাইনি। কেমন আছো? ভালো আছি। তুমি তো অনেক ব্যথা পেয়েছো। সিঁড়ি থেকে পড়েই এত ব্যথা পেয়েছো? পড়ার পরেই তো। কাকে বোকা বানাচ্ছিস? হ্যাঁ, কথা বল, আসল ঘটনা কি? বাচ্চাদেরকে একদম একা ছাড়বে না, ওদের সাথে খেলবে, কাছে থাকবে। হুররাম, আমি তোমার খবর নিতেই আসছিলাম। এখন কেমন আছো? আল্লাহকে ধন্যবাদ, বেঁচে আছি। শাহজাদি, অনুমতি চাইছি, কামরায় যেতে চাই। ঠিক আছে মাহিদেবরান, তুমি যেতে পারো। সুলতানা, জানতে চাইলেন না আমি কেমন আছি? খারাপ লেগেছে শুনে। ধন্যবাদ। শুনলাম গুলশা পড়ে ব্যথা পেয়েছে। আয়েশা হাতুনের খুনি আমাদের মাঝেই ঘুরছে, সবারই সাবধান থাকা উচিত। অবশ্যই, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, তোমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। মাহিদেবরান, তোমার নিজের কামরায় যাও, আমি আসছি কিছুক্ষণ পরে। হুররাম, চলো। আমার দোষটা কি? আমাকে ছাড়ো। দেখ, গুলনিহালের অবস্থা দেখ। বেচারি তোর কারণে আজ এই অবস্থায় পড়ে আছে। সব খুলে বল। না বললে এখনই মেরে ফেলবো তোকে। 2 ফোঁটা বিষই তোর জন্য যথেষ্ট।
তুই করেছিস না? বল করেছিস কিনা? অন্ধকারের মধ্যে ওকে হুড়ম ভেবেছিলাম। এই তো বেরিয়েছে আসল কথা। তোর এই অবস্থা হলো কি করে? মাহিদেবরান সুলতান মেরেছিলেন। হুররাম মরেনি তাই? উনি তো জানতেনই না। শুনে উনি আমাকে অনেক মেরেছে, প্রাণ নিয়ে ফিরেছি আমি। ওনার কোনো দোষ নেই, আমি করেছি এসব প্রতিশোধ নিতে। সবার সামনে আমাকে অপমান করেছিল। ওই ছুরিটা কোথায়? তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। সাবধান, মহামান্য ইব্রাহিম পাশা। পাশা ওর জ্ঞান ফিরেছে? এখনো ফেরেনি, আগের মতোই। তুমি এখানে কি করছো? গুলনিহালের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ওকে দেখতে এলাম। দয়া হাতুন, খেতে গেছে বোধহয় পাশা, এখনই চলে আসবে। এখানে দাঁড়াও পাশা। তোমরা ওকে এখানে নিয়ে এসেছিলে? জি, আমরা এনেছিলাম পাশা। পড়ে যেতে দেখেছিল ওকে? জি না পাশা, শুধু চিৎকার শুনেছিলাম। দেখলাম সিঁড়ির সামনে পড়ে আছে। ওখানে আর কেউ ছিল না? মাহিদেবরান সুলতান উপরে ছিলেন, উনি বললেন সিঁড়ি থেকে পড়ে গেছে। প্রাসাদের সব জায়গায় তল্লাশি করো, কোথাও যেন বাদ না থাকে। যে এই কাণ্ড করেছে তাকে ধরে আনো। খুনিকে চাই আমার, বুঝেছো? আর ওই ছুরিটাও চাই আমার। যেভাবেই পারো বের করো। সুলতানা, কি বলো? আপনার সময় থাকলে জরুরি একটা কথা বলতে চাই। এখন সময় নেই, অন্য সময় এসো। গুলশা হাতুনের কাছ থেকে আসলাম, কথাটা শুনলে আপনারই ভালো হবে। কি বলছো তুমি? যাও এখান থেকে। পুরো ঘটনা খুলে গেছে, গুলশা সব স্বীকার করেছে। ও আসলে হুররাম সুলতানকে মারতে চেয়েছিল। ঘটনা যাই ঘটুক না কেন, সবাই কিন্তু এখন আপনাকেই সন্দেহ করবে। চিন্তা করো না, ইব্রাহিম পাশা ওই খুনিকে খুঁজে বের করবেই। ঠিক বলেছেন। যাই হোক, এখানে আসার জন্য ধন্যবাদ। আপনি চলে গেলে হেরেমে সময়ই কাটে না, কথা বলারও কেউ নেই। মন চাইলে চলে আসবে, এ আর এমন কি? মেহরিমা, মেহমান, দুটো চাঁদের টুকরো আমার। সেলিম, সোনামণিটা আমার, কি মিষ্টি দেখতে। আপনার কোলে ওকে অনেক ভালো লাগছে।
ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কোল জুড়েও ফুটফুটে সন্তান আসবে। ইনশাল্লাহ। শাহজাদি, মাহিদেবরানের কি হয়েছে? ওর চেহারা একদম মলিন হয়েছিল। চিন্তায় এমনটা হয়েছে, শুকিয়ে গেছে একদম। তুমি আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলার কে? হ্যাঁ, আমি এসব করিয়েছি এটা বলতে চাচ্ছ? একদম না সুলতানা। মিথ্যা বলছো তুমি, বাড়াবাড়ি করো না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমি জানি গুলশা তোমাকে কিছুই বলেনি। একজন সুলতানাকে দোষারোপ করার কি পরিণাম তুমি জানো? যাও এখান থেকে। তাহলে এটা কি বলুন? এই জায়গার কথাই বলেছে। এটাকে এখন কি করব আমি? ইব্রাহিম পাশার কাছে নিব নাকি বেগম সুলতানাকে দিব? তুমি ছাড়া আর কে জানে এই কথা? এখনো জানে না। আমি এসব করতে চাইনি নিগার, ও নিজে নিজেই করেছে এসব। এই জন্যই তো রাগের মাথায় এসে আমি ওকে মারধর করেছি। সুলতানা, আমি তো বিশ্বাস করেছি, কিন্তু অন্যরা করবে কিনা আমি জানি না। তুমি কি চাও বলো আমাকে? যা বলবে তাই করব আমি, কিন্তু তুমি কাউকে কিছু বলতে পারবে না। অনেক কঠিন কাজ, জানলে আমাকে মেরেও ফেলতে পারে। তোমাকে দাসীদের সর্দার বানিয়ে দেব, তোমার বেতনও বেড়ে যাবে, আর অনেক উপহারও দেব তোমাকে। কি নিষ্পাপ দেখা যাচ্ছে ওদের ঘুমন্ত অবস্থায়। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখেন। তুমিও ঘুমিয়ে পড়ো হুররাম, শান্তিতে। একটা খুনি হেরেমে ঘুরে বেড়াচ্ছে, কি করে শান্তিতে ঘুমাবে? চিন্তা করো না, এর দায়িত্ব আমি নিজেই নিয়েছি। আমি আছি তোমার সাথে। একমাত্র আশা এখন গুলনিহাল। দোয়া করি ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হতে পারে ও দেখেছে সুলেমান। অনেক ভয় লাগছে। কে করতে পারে এরকম? আমাকে মারলে কার লাভ হবে? কে আমাকে মারতে চায়? প্রথমে বিষ দিয়ে, আর এখন এভাবে। এত চিন্তা করো না হুররাম, একটু শান্ত হও এখন, ঘুমিয়ে পড়ো। আসুন সুলতানা, খাবার খেতে আসুন। নিয়ে যাও এগুলো। কিন্তু আপনি তো কাল থেকে কিছুই খাননি। বের হও, চলে যাও, বের হও তোমরা। আমি কাউকে দেখতে চাই না। কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু না। আম্মু কি হয়েছে বলো না আম্মু। হেরেমে এমন কোন দাসী নেই যাকে জিজ্ঞাসাবাদ করিনি। পাশা, রাতের যে কোনো সময়
হঠাৎ করে আমরা হেরেমে তল্লাশি চালাবো। ঠিক আছে, আমি শুধু ফলাফল জানতে চাই দায় হাতুন। গুলশা হাতুনের কি এখনো জ্ঞান ফেরেনি? আপনি চলে যাওয়ার পর আমি ওর সাথে কথা বলেছিলাম, অনেক ধমকাধমকি করেছি, তারপরেও ও কিছুই বলেনি। সুম্বুলা, গাছ থেকে তুমি আর রাতের বেলা একদম ঘুমাবে না। নিজের বিশ্বস্ত লোকেদের নিয়ে হেরেমের বিশেষ জায়গাগুলোতে পাহারা দিবে, নিজেকে সজাগ রাখবে, বুঝেছো? কোনো কিছু জানতে পারলে আমাকে জানাবে। আর সুলতানাদের প্রাসাদের সামনে বিশেষভাবে পাহারা দিবে। তুমি আর তোমার লোকেরা ছাড়া আর কেউ যেন বাইরে ঘোরাঘুরি না করে। মাহিদেবরান, মুস্তাফা, কি হয়েছে? মাহিদেবরান, আমি কাউকে খুন করিনি, আমি। আচ্ছা এখন শান্ত হও, আমি তোমাকে বিশ্বাস করি। শীঘ্রই জানা যাবে এটা কার কাজ। অস্থির হও না। মুস্তাফা, কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি। শাহজাদি, কিছু হয়নি, বলো। বলতে এসেছিলাম প্রাসাদে ফিরে যেতে, পাশে অপেক্ষা করছেন আপনার। আমি আসছি। মাহিদেবরান, তোমার জন্য চিন্তা হচ্ছে। তুমি ঠিক আছো? ভালো আছি, চিন্তা করবেন না। নিজেকে সামলাও, মুস্তাফার খেয়াল রেখো। এগুলো পরিষ্কার করো, যাও। যাবো না। খনি কোথায় পারগালি? আমার দুশ্চিন্তা হচ্ছে তোমার অপারগতা দেখে। যাবো না, খুব সাবধানে খোঁজ চালাচ্ছি, খুনি শীঘ্রই ধরা পড়বে। পারগালি, আমার খাবারে বিষ মেশানো হয়েছিল। এর পেছনে কার বিষাক্ত চিন্তা কাজ করেছে তুমি তো জানো। কি ভাবছো এই ঘটনায়ও কোনোভাবে সেই একই লোকের হাত নেই তো? এত মারাত্মক চিন্তা আমার মনে উদয় হবে না, যাবো না। এটা গুলনিহাল হাতুনের ব্যক্তিগত শত্রুতার কারণেও ঘটতে পারে। তুমি তো ওর পক্ষেই কথা বলবে পারগালি, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি ষড়যন্ত্রকারীর আসল চেহারা বের করে ছাড়বই। সেদিন প্রত্যেককে যার যার কর্মফল ভোগ করতে হবে। তা সে যেই হোক না কেন।
আজকের দিনটাই ভালো ছিল না, আর একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে প্রাসাদে। আগে সুলতানাদের নিজেদের মধ্যে ঝগড়া শেষ হোক, তারপর দুর্ঘটনা শেষ হবে। জাহাপনা অনেক কষ্ট পেয়েছেন। গোসলখানা তৈরি আছে, চলো গোসল করবে। অনেক ক্লান্ত লাগছে তোমাকে। শুধু শরীরই না, মনও ক্লান্ত আমার। ওটা আমি দেখছি। মুস্তাফা, এখন মক্তবে যাও, তোমার ওস্তাদ অপেক্ষা করছে। আজ ওস্তাদের কাছে যেতে চাই না। যেও না, আজকে খেলি, চলো। মেহমেদ ভাইকে যেতে দাও। যাও মুস্তাফা। আম্মুর কাছে যেতে চাই, আম্মু ভালো নেই। ওর শরীর কি খারাপ? কাল রাতে অনেক কেঁদেছিল, সব ভাঙচুর করছিল, ওলট পালট করে দিয়েছিল সব, অনেক রেগেছিল। আমার অনেক কষ্ট হচ্ছে আম্মুর জন্য। আম্মুকে দেখে আসি। মাহিদেবরান, কেন শুধু শুধু অস্থির হচ্ছ? এই দুশ্চিন্তা ঝেড়ে ফেলো, ঠিক আছে? দুশ্চিন্তা হচ্ছে বেগম সুলতানা, কারণ হেরেমে এখনো একজন খুনি আছে। যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় তখন? আর এই ভয়েই কাল রাতে তুমি হুলস্থুল বাঁধিয়ে ফেলেছিলে। মাথা ঠিক মতো কাজ করছে না, সবাইকে সন্দেহ হচ্ছে। গুলশারও ঠিক নেই। দায়াকে বলে দিচ্ছি, কোনো ভালো দাসী ঠিক করে দেবে তোমার জন্য। নিজের কথা বলছি না বেগম সুলতানা, নিজেকে নিয়ে এত চিন্তা করছি না আমি। পুরো হেরেমের নিরাপত্তার জন্য একজন কালফা সর্দার থাকা জরুরি। আমি জানি দায়া হাতুন আপনার সেবা করে, আর সুম্বুল আগাকেও হেরেমের বাইরে অনেক বিষয় দেখতে হয়। এত খেয়াল রাখার সময় কোথায়? ঠিক বলছো, আমিও তাই ভাবছিলাম। চিন্তা করছি কোনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন দাসীকে এই পদ দিব আমি। নিগার কালফার কি করবেন? নিগার কালফা? নিগার কালফা অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য কালফা। ওকে যদি প্রধান কালফা বানিয়ে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। জাহাপনা, শাহজাদা। শাহজাদাদের প্রাসাদে নিয়ে যাও। ইব্রাহিম পাশা,
ঘোড়ায় কখন চড়বো? আপনার সাথে ঘোড়ায় চড়তে ভালো লাগে। আপনি আমার উপর রেগে আছেন? আপনি তো আমার শাহজাদা, আমার চোখের আলো। আপনার উপর আমি রাগ করতে পারি? সময় পেলে আমরা অবশ্যই একসাথে ঘোড়ায় চড়ব। যাবো না। আজ সকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যান ফ্র্যাঙ্কিপুন এসেছিলেন, আর উনি ফ্রাসোয়ার মা দুশেষ দাঙ্গেলনের একটা চিঠি নিয়ে এসেছিলেন এখানে। উনি অনেক বিপদে আছেন, আপনার সাহায্য চেয়ে আবেদন করেছেন উনি। দাও দেখি পারগালি, ফরাসি দুশেষ কি আবেদন করেছে দেখি। মহামান্না সুলতান সুলেমান খান, এক অসহায় মা করুণ আরতি নিয়ে আপনার দরবারে সাহায্য ভিক্ষা করছে। আমার ছেলে ফ্রান্সের রাজা ফ্রাসোয়া ইটালির পাভিয়ার যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছে, কিন্তু যুদ্ধের নীতি লঙ্ঘন করে স্পেনের চার্লসের সৈন্যরা তাকে বন্দী করে নিয়ে গেছে। ফ্রান্সের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা। হে মহান সুলতান, এক অসহায় মা আপনার সদিচ্ছার উপর ভরসা করে আছে। কেবল আপনিই পারেন অত্যাচারী চার্লসকে উচিত শিক্ষা দিয়ে আমার ছেলেকে মুক্ত করতে। নিশ্চয়ই আপনার কাছে এই সমস্যার সমাধান পাব। সৃষ্টিকর্তার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি। দুশেষ দাঙ্গেলন। দুশেষ এই চিঠিতে তার ছেলেকে বাঁচানোর আবেদন করেছেন পারগালি। উনি চাইছেন আপনি চার্লসকে নির্দেশ দিন। এই চিঠিতে তো আপনাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান শাসকের মর্যাদা দেওয়া হয়েছে। ফ্রাঁসোয়াকে একজন সাধারণ কয়েদির মতো কারাগারে বন্দী করে রেখেছে চার্লস। শত্রুদের সাথে দুর্ব্যবহার আর সব সময় শক্তি প্রয়োগ উচিত না। বিজয়ের উৎসব করবে ঠিক আছে, কিন্তু আত্মসমর্পণকারীকে মর্যাদা দিলে বিজয়ের আনন্দ আরো বেড়ে যায়। যাবো না সিনর, গৃতির বাড়িতে আপনার যাওয়ার কথা ছিল। এখন না চাইলে পরে কোনো সময় যাওয়া যাবে। চলো পারগালি, প্রাসাদের এই পরিবেশ থেকে বাইরে বের হলে তোমার ভালো লাগবে। এই মেয়েদের অনেক ছাড় দিয়ে রেখেছো তুমি, আমার একদম পছন্দ হচ্ছে না, বুঝতে পেরেছো তুমি? সুম্বুলাগা, আমি একা কত কি করব? হুররাম সুলতান গুলনিহালের এই অবস্থায় কাউকে না পেয়ে কিছু হলে আমাকেই ডাকে। আপনি বলুন কিভাবে মানা করব আমি? আচ্ছা শুনেছি আমি। দায়া হাতুন। নিগার কালফা। বলুন দায়া হাতুন। এই দুর্ঘটনায় খুশি হয়েছে তুমি? সুম্বুলাগা আমার নামে এই অভিযোগ দিয়েছেন? দিন রাত কাজ করে যাচ্ছি আমি। সাবাস সাবাস, এর ফল তুমি পেয়েছো। বুঝলাম না আমি। বেগম সুলতানা তোমাকে প্রধান কালফা হিসেবে ঠিক করেছেন। প্রধান কালফা বানিয়েছেন নিগারকে? কানে শোনো না সুম্বুলাগা, আজ থেকে নিগারকে প্রধান কালফা বলে ডাকা হবে। সময় করে এসো, হেরেমের দফতরে তোমার নাম উঠিয়ে দেব। আল্লাহ বেগম সুলতানার ভালো করুক। আমাকে যোগ্য মনে করেছেন, নিজেকে যোগ্য প্রমাণ করব দায়া হাতুন। তোমার সব দিকে খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখবে। তোমার কাঁধে এখন অনেক দায়িত্ব। এখানে ওখানে কারণ ছাড়া ঘোরাঘুরি করবে না আর। শাহজাদি, আপনার পছন্দের কাপড় নিয়ে এসেছি, আপনি দেখে নিন ঠিক আছে কিনা। ঠিক আছে, চলো দেখে আসি। সাদিকা, ফুলের তোড়া বানিয়ে আনো, সবার ঘর সাজাবো। অনেক সুন্দর, নতুন নাকি? না, আসলে কিসমত আগাকে দিয়ে আনিয়েছিলাম বাজার থেকে। খুব সুন্দর, এরকমই কানের দুল আছে আমার, তোমাকে দিয়ে দিব আমি।
সাদিকা খাতুন, চিঠি এনেছেন আপনি? চিঠি তো আনিনি, একাই চলে আসলাম আমি। অনেক মনে পড়ছিল, তাই কোনো কারণ ছাড়াই চলে আসলাম। সাদিকা, শাহজাদি, নাসু এফেন্দি, এই সময় এখানে? আমি আসলে ইব্রাহিম পাশার সাথে দেখা করতে এসেছিলাম শুধু। ইব্রাহিম পাশা চলে গিয়েছে। জাহাপনার সাথে ভেনিসের সিনোর রীতির দাওয়াতে গিয়েছে। জি, আসি তাহলে। মহামান্য সুলতান সুলেমান খান। মহামান্য সুলতান সুলেমান, উজিরে আজম ইব্রাহিম পাশা, আপনারা এসেছেন আমার জন্য অনেক সম্মানের। আপনাদের সেবা করতে পারা আমার সৌভাগ্য। সিনিয়র গ্রিতি, তোমার এই গরিবখানা তো বেশ বড়সড় একটা প্রাসাদ। এই গরিবখানায় এসে তো চোখ ধাঁধিয়ে গেল আমার। এফেন্দি, এখানে আমার মায়ের সাথে আমার শৈশব কেটেছে। এগুলো সব ওনার কাছ থেকেই পাওয়া। আমার স্বর্গীয় মা থিওদোরা সবসময় বলতেন কখনো নিজের গর্ব করবে না। তাছাড়া সুলতান সুলেমানের সামনে নিজের গর্ব কে করবে? কে এঁকেছে ছবিটা? তিজিয়ানো। ইনি ভেনিসের প্রাসাদের একজন সেরা চিত্রকর। বেলিনোর পর উনি সেই জায়গা নিয়েছিলেন। বেলিনো আমার মরহুম পর্দাদা সুলতান মেহমেদ খানের ছবি এঁকেছিলেন। 1 বছর প্রাসাদে থেকে ছবিগুলো এঁকেছিলেন, জানো? জি, আমি জানি। সেই ছবিগুলো খুব দেখার ইচ্ছা আমার, মহামান্য সুলতান। ওগুলো দেখানো সম্ভব না, আমি দুঃখিত। আমার দাদা সুলতান বায়েজিদ খান ওগুলোকে পাপ বলে প্রাসাদ থেকে ফেলে দিয়েছিলেন। একদম ঠিক করেননি। ইব্রাহিম পাশার অনেক শখ আছে ছবি নিয়ে। ওর প্রাসাদটাও এরকম সাজানো। তাহলে খুব সুন্দর একটা উপহার আপনাকে দিতে চাই ইব্রাহিম পাশা। এই ভাস্কর্য আলেকজান্ডারের না? হ্যাঁ, কিন্তু আলেকজান্ডারকে আপনি চিনলেন দেখে আমি অনেক অবাক হচ্ছি। সিনিয়র গ্রিতি, ইব্রাহিম পাশা ধীরে ধীরে তোমাকে আরো অবাক করবে। ও আলেকজান্ডারের জীবনের সব খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করেছে। ওনার সাহস, ওনার যুদ্ধ আর চিন্তা ভাবনা নিয়ে সারা রাত কথা চালিয়ে যেতে পারবে ও। আমাকে উপহার উপস্থিত করার অনুমতি দিন। মহামহিম পাপা রাজা লুই এসেছেন। কি এমন হলো যা আপনাকে ভ্যাটিকানে টেনে নিয়ে আসলো? মহামহিম, কনস্টান্টিনোপলিসের প্রাসাদ থেকে অনেক গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। সুলতান, আজ ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যান ফ্র্যাঙ্গেপুনের সাথে আমার দেখা হয়েছে। উনি বললেন ফ্রান্সওয়ার মায়ের একটা চিঠি দিয়েছেন আপনাকে, যেখানে বন্দি রাজার মুক্তির জন্য আপনার কাছে আবেদন। সিনিয়র গ্রিতি, অটোম্যান সাম্রাজ্যের অনেক বিষয় তোমাদের সাথে জড়িত, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার প্রাসাদে আসা অনেক অতিথি তোমাদের প্রাসাদেও আসে। তো সেই রাষ্ট্রদূত আর কি বললেন? সুলতান, ওনারা আপনার জবাবের জন্য অনেক আশা নিয়ে বসে আছেন। আপনি কি সিদ্ধান্ত নেবেন তা জানতে চান। জাহাপনা সঠিক সময় হলে যথার্থ সিদ্ধান্তই নেবেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
রাজা হোক আর গরিব হোক, কোনো মা যদি আমাকে অনুরোধ করে সেটা আমি অস্বীকার করতে পারি না সিনর্গীতি। তোমার চিন্তার কিছু নেই। সুলতান, আপনার পরবর্তী পদক্ষেপের কথা শুনলে চার্লসের রাতের ঘুম হারাম হয়ে যাবে। রাজা লুইকে তো আপনি চেনেন, যে সে চার্লস আর অস্ট্রিয়ার রাজা ফার্দিনান্দের ভগ্নিপতি হয়, মানে সে হফসবার্গ বংশের একজন সদস্য। আর সত্যি বলতে হাঙ্গেরি অটোমান সাম্রাজ্যের অধীনে আসা ওদের কাছে একটা দুঃস্বপ্ন। একজন রাজাকে বন্দী করা কোনো বীরত্বের কাজ না। ফ্রাঁসোয়ার মায়ের এই আহ্বানে আমি অবশ্যই সাড়া দেব। এই বিষয়টা অটোম্যান সাম্রাজ্যের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। পাষণ্ডদের চার্লসের পতাকা তলে জমায়েত হতে দেয়া যাবে না। ওদের দুঃস্বপ্ন দেখা অব্যাহতই থাকবে। ভেনিসের সাথে অটোম্যানদের সুসম্পর্কের বিশ্বাসযোগ্য খবর এসেছে। এই সুসম্পর্ক অটোমান সুলতানের ক্ষমতা বৃদ্ধি করবে আর ইউরোপে অটোম্যানদের আধিপত্য আরো বেড়ে যাবে। মহামহিম, ভেনিসের দোচো গীতির ছেলের সুলতানের প্রাসাদে আসা যাওয়া আছে। সুলতান সুলেমান আর উজির ইব্রাহিম পাশার সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে। গ্রীতির কোন ছেলে এটা? আল ভিসে গ্রীতি। ওর সাথে ভেনিস রাজ্যের কোনো সম্পর্ক নেই। কি বলছেন মহামহিম পাপা? ভেনিসের দোচোর ছেলেও। ওর ওই ছেলেকে আমাদের এখানকার কেউ স্বীকৃতি দেয়নি। ও আমাদের কাছে একজন অচেনা ব্যক্তির মতোই। এই দেশে জায়গা পায়নি বলেই তো ওখানে থাকে। মহামহিম পাপা, অটোম্যানদের বুদিন আক্রমণ নিয়ে আমি অনেক শঙ্কিত। ইউরোপ বিশ্বকে সাহায্যের জন্য ডাকুন। ভাবুন, অটোম্যানরা তাদের অবস্থান শক্তিশালী করার জন্য লুথারকে সাহায্য করছে। শত্রুদের সাথে হাত মেলানোর অর্থ আমাদের যুদ্ধের বার্তা। রোমান জার্মান সম্রাট চার্লসকে প্রস্তুত থাকতেই হবে, কারণ তোমাকে নিশ্চিহ্ন করার পর একে একে ওদের সবাইকে শেষ করে দেবে। এখন গিয়ে চার্লসের কাছে সাহায্য চাও। ও তোমাকে বাঁচাতে না পারলে তুমি একদম শেষ হয়ে যাবে।